হ্যালো প্রিয় নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীরা, সকলকেই স্বাগতম জানাচ্ছি পায়োনিয়ারের আরও একটি ওয়ান শট ক্লাসে। আজকে আমরা ইংরেজি গ্রামারে খুব গুরুত্বপূর্ণ একটি আইটেম আমরা আলোচনা করব, যার নাম হচ্ছে পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ শুধুমাত্র পরীক্ষায় মার্ক পাওয়ার জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং ইংরেজি গ্রামার এবং ভাষাকে বোঝার জন্য এই পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার প্রত্যেকজন স্টুডেন্টকেই পার্টস অফ স্পিচ খুবই গুরুত্বের সাথে পড়াই। কেন? কারণ এই পার্টস অফ স্পিচ যদি কেউ বুঝে থাকে, তার জন্য ইংরেজি ভাষাটা সামগ্রিকভাবে খুবই সহজ হয়ে যায়। এবং এটি আরও একটি কিছু কিছু কারণে গুরুত্বপূর্ণ, কারণ যদি আমরা পার্টস অফ স্পিচটা যদি আমরা খুব ভালো করে পড়ে থাকি, তাহলে আমরা একাধারে কিছু কিছু আইটেম খুব গুরুত্বর সাথে আমরা খুব সহজভাবে আমরা এগুলো থেকে মার্ক তুলতে পারবো। কেমন করে? আমাদের যে ইংরেজি গ্রামার রয়েছে, ইংরেজি গ্রামারের মধ্যে আমরা জানি 1 নাম্বার আইটেমে আমাদের থাকে হচ্ছে গ্যাপ ফিলিং উইথ ক্লুজ। গ্যাপ ফিলিং উইথ ক্লুজ যদি আমরা পার্টস অফ স্পিচটা খুব ভালো করে পড়ে থাকি, তাহলে এই গ্যাপ ফিলিং উইথ ক্লুজে 10 মার্ক ওঠানো আমাদের জন্য কোনো ব্যাপার না। এরপরে 3 নম্বরে থাকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। আমরা জানি এই রাইট ফর্ম অফ ভার্বসও কিন্তু এই আলটিমেটলি তোমার পার্টস অফ স্পিচের উপরেই ডিপেন্ড করে। এরপরে আমাদের যে সাফিক্স প্রিফিক্স থাকে, আমরা জানি সাফিক্স প্রিফিক্সে আমাদের 5 মার্ক থাকে। আমরা জানি যদি আমরা পার্টস অফ স্পিচ খুব ভালো করে পড়ি, তাহলে সাফিক্স প্রিফিক্সে আনসার করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। এবং লাস্ট আমাদের যে প্রিপোজিশন যে আইটেম আছে গ্রামারের, এই প্রিপোজিশনও খুব সহজ হয়ে যাবে যদি আমরা পার্টস অফ স্পিচগুলো খুব ভালো করে পড়ে থাকি। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি গ্যাপ ফিলিং উইথ ক্লুজে 10 মার্ক, আমাদের রাইট ফর্ম অফ ভার্বসে 10 মার্ক, সাফিক্স প্রিফিক্সে 5 মার্ক এবং প্রিপোজিশনে 5 মার্ক। 100 মার্কের মধ্য থেকে টোটাল 100 মার্কের মধ্যে থেকে আমাদের 30 মার্কই আমরা যদি পার্টস অফ স্পিচটা খুব ভালো করে পড়ে থাকি, তাহলে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। তাই আমাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হলো এই পার্টস অফ স্পিচটাকে, যাকে ইংরেজি ভাষা এবং গ্রামারের প্রাণবিন্দু বলা হয়, এটাকে খুব গুরুত্বের সাথে পড়তে হবে। তাহলে চলে যাই আমরা আমাদের আজকের মূল আলোচনায়। সর্বপ্রথম আমরা নাউন নিয়ে আলোচনা করব। নাউন কাকে বলে? আমরা জানি কোনো কিছুর নামকে আমরা কি বলি? নাউন বলি। ঠিক আছে, এটা আমাদের সকলেরই জানা আছে। আমরা কোনো কিছুর নামকে সাধারণত কি বলে থাকি? নাউন বলে থাকি। আচ্ছা, নাউন প্রধানত কত প্রকার? প্রধানত হলো 2 প্রকার। নাউন হচ্ছে আমাদের প্রধানত 2 প্রকার। আচ্ছা, একটা হলো কনক্রিট, একটা হলো অ্যাবস্ট্রাক্ট। হ্যাঁ, কনক্রিট কোনগুলা? যেগুলোকে স্পর্শ করা যায়, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে নাউনগুলাকে, যে বিষয়বস্তুগুলোকে আমরা স্পর্শ করতে পারি, অনুভব করতে পারি, সেগুলোকে আমরা কনক্রিট নাউন বলবো। আর অ্যাবস্ট্রাক্ট হলো যেটা গুণবাচক শব্দ এবং যেটাকে স্পর্শ করা যায় না, এটাকে আমরা অ্যাবস্ট্রাক্ট বলি। আচ্ছা, তাহলে এই কনক্রিট আবার 4 প্রকার। কনক্রিট 4 প্রকার হলো, একটা হলো প্রপার নাউন, একটা হলো কমন নাউন, একটা হলো কালেকটিভ নাউন, এরপরে আছে আমাদের ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট তো আলাদা করেই পড়ছি। তাহলে এই যে প্রপার নাউন কাকে বলে? প্রপার নাউন আমরা কাকে বলবো? প্রপার নাউন বলবো নির্দিষ্ট যদি ব্যক্তি, বস্তু, সময়, স্থানের নামকে বোঝায়, তাহলে সেটাকে আমরা প্রপার নাউন বলবো। ঠিক আছে, যেমন অনেকগুলা ফুলের মধ্যে থেকে আমি যদি বলি রোজ, তাহলে নির্দিষ্ট করে আমি রোজ ফুলকে বলছি, তাহলে এটা হবে প্রপার নাউন। অনেকগুলা ব্যক্তির মধ্যে থেকে আমি যদি বলি রফিকের নাম নির্দিষ্ট করে দিই, তাহলে এটা হবে আমাদের প্রপার নাউন। ঠিক আছে, অনেকগুলা নদীর মধ্যে থেকে যদি আমি পদ্মা বলি, তাহলে এটা হবে আমাদের প্রপার নাউন। হ্যাঁ, আচ্ছা, কমন নাউন কাকে বলবো? কমন নাউন হলো একই জাতীয় অনেকগুলো ব্যক্তি, বস্তু, স্থানের সাধারণ নাম। হ্যাঁ, যেমন হচ্ছে রিভার, অনেকগুলা নদী অনেকগুলো হয়, ফ্লাওয়ার, ফুল অনেকগুলো হয়, হিল মানে হচ্ছে পাহাড় তো অনেকগুলোই হয়, বয়, ছেলে অনেকগুলো হয়, গার্ল, প্লেয়ার, এগুলো হচ্ছে একই জাতীয় অনেকগুলো সাধারণ নাম। আচ্ছা, প্রপারের সাথে কমনের একটা সম্পর্ক আছে। কমন হলো একই জাতীয় অনেকগুলার সাধারণ নাম, আর প্রপার হলো ওই যে অনেকগুলো সাধারণ আছে, ওই সাধারণগুলোর মধ্যে থেকে তুমি যে কোনো একটাকে নির্দিষ্ট করে দাও। বুঝা গেছে? যেমন এই যে ছিল রিভার, নদী তো অনেকগুলো হয়, এর মধ্যে থেকে নির্দিষ্ট করে যদি আমি পদ্মাকে বলে দেই, তাহলে সেটা হবে প্রপার নাউন। বুঝা গেছে? আচ্ছা, ফ্লাওয়ার তো অনেকগুলো হয়, এই অনেকগুলোর মধ্যে থেকে যদি আমি নির্দিষ্ট করে রোজকে বলে দেই, তাহলে সেটা হয়ে যাবে প্রপার নাউন। আর ফ্লাওয়ার যেহেতু অনেকগুলো হয়, তাহলে এটা হবে কমন নাউন। ঠিক আছে, আচ্ছা, কালেকটিভ নাউন কাকে বলবো? কালেকটিভ নাউন বলবো আমরা
নির্দিষ্ট কোনো শ্রেণীর সবার সমষ্টি, নির্দিষ্ট একটা শ্রেণীর সবার সমষ্টি যদি বোঝায়। যেমন ফ্যামিলির মধ্যে বাবা মা ভাই বোন সবাই থাকে, সবার সমষ্টিটাকে আমি ফ্যামিলি বলতেছি। তাহলে এই যে সমষ্টিবাচক যদি কোনো কিছু বোঝায় সেটাকে আমরা কালেকটিভ নাউন বলি। পুলিশ, সমস্ত পুলিশকে একসাথে বোঝাচ্ছি। হ্যাঁ, জুরি মানে বিচারকগণ, মানে সবগুলো বিচারককে একসাথে বোঝাচ্ছি, এই জন্য এটা হবে কালেকটিভ নাউন। ঠিক আছে, আরো কিছু কিছু ইম্পর্টেন্ট আছে, ডাটা আসে, খুবই গুরুত্বপূর্ণ। গ্রুপ, তারপর হচ্ছে কমিটি, লাইব্রেরি, কোম্পানি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউনের উদাহরণ। বুঝে গেছে? আচ্ছা, এরপর আমরা চলে যাব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন হলো বস্তু বা উপাদানবাচক যা গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায়। গণনা করা যায় না কিন্তু কি করা যায়? পরিমাপ করা যায়। এক্সাম্পল হলো রাইস। আচ্ছা, তুমি কি বলো যে আমি 500টা ভাত আমি খেয়েছি আজকে সকালবেলা, কিংবা আজকে দুপুরবেলা আমি 500টা ভাত খেয়েছি, এভাবে বলো? নাকি বলো 1 প্লেট ভাত খেয়েছি? তাহলে এই যেগুলা রাইস গণনা করা যায় না, মানে তুমি হয়তো বা চাইলে গুনতে পারবা কিন্তু গণনা করে আমরা হিসাব করি না, বা গণনা করে আমরা ওই জিনিসটাকে ব্যবহার করি না, এরকম যদি বোঝায়। ওয়াটার, আমি কি বলি আমি একটা পানি খেয়েছি? না, আমি হচ্ছে 1 গ্লাস কিংবা 1 বোতল পানি খেয়েছি, কাজে এটাকে গণনা করা যায় না। আয়রন, এটাকে যদিও বা গণনা করা যায়, এটা হচ্ছে আমাদের আয়রন বলতে হচ্ছে লোহাটাকে বোঝাচ্ছি। ওয়েল, এটাকে গণনা করা যায় না। গোল্ড হচ্ছে গোল্ডের বিস্কিট হয় আমরা জানি, কিন্তু ওটাও তো গণনা করা যায় না, ওটাকে পরিমাপ করে করা হয়। আয়রনের হিসাবটা কিরকম ছিল যদি আমরা বলো, তোমরা তো অনেকেই বলবো যে আয়রনকে সাথে আমরা গুনতে পারি, তাহলে আয়রন কেন আমরা হচ্ছে ম্যাটেরিয়ালের মধ্যে ফেলবো? গণনা করতে পারো, ভালো কথা, কিন্তু দোকানে যখন তুমি কিনতে যাও তোমাকে কি পিস দর দেয় নাকি কেজি দর দেয়? অবশ্যই কেজি দর দেয়, অর্থাৎ পরিমাপ করা যায়। বুঝা গেছে শর্ত? আচ্ছা, লাইট, টেস্ট, এগুলাতে একটু কনফিউশন কাজ করবে তোমাদের। লাইট মনে হবে অ্যাবস্ট্রাক্ট, লাইটকে তো স্পর্শ করা যায় না। আমি কিন্তু শুধু স্পর্শ করার কথা বলি নাই, আমি বলছিলাম যেগুলোকে আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারি। কাজেই এই লাইট হচ্ছে আমাদের, যেহেতু আমরা চোখ দিয়ে বুঝতে পারি যে এটা কি আলো নাকি অন্ধকার, তাহলে অবশ্যই এই লাইট হবে, যেহেতু আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারতেছি, তার মানে এটা তুমি ম্যাটেরিয়ালের মধ্যে ফেলবা। বুঝা গেছে? কনক্রিটের মধ্যে ফেলবা, কনক্রিটের মধ্যে ম্যাটেরিয়ালের মধ্যে ফেলবা। আচ্ছা, এরপর আসো টেস্ট মানে হচ্ছে স্বাদ, এটা আমি আমার পঞ্চেন্দ্রিয়, চোখ, কান, নাক, মুখ এবং ত্বক, এখানে মুখ দিয়ে আমি হচ্ছে টেস্টটাকে হচ্ছে স্বাদটাকে অনুভব করতে পারি, তাই এটাও হচ্ছে আমাদের কনক্রিট হবে এবং কনক্রিটের মধ্যে থেকে ম্যাটেরিয়াল হবে। কনফিউশন কাজ করবে কিন্তু, এটা কিন্তু ভুলে যাইও না। লাইট, টেস্ট, অনেকেই বলবে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, না, ইটস নট অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে কনক্রিট নাউন। কনক্রিট নাউনের মধ্যে ম্যাটেরিয়াল কেন? কারণ লাইট একটা উপাদান। বুঝে গেছে? আচ্ছা, এরপর আসে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট কোনটা? যে সকল বস্তু বা বিষয় স্পর্শ করা যায় না, কি করা যায়? অনুভব করা যায়। যেমন লাভ, তুমি কি ভালোবাসাকে কখনো স্পর্শ করে দেখছো? অনুভব করতে পারো, কিন্তু ভালোবাসাকে কখনো তুমি স্পর্শ করতে পারো না। হাঙ্গার, ক্ষুধাকে তুমি অনুভব করো যে আমার ক্ষুধা লাগছে, তাই বলে তুমি ক্ষুধাকে তো স্পর্শ করে দেখতে পারবে না। আচ্ছা, এরপর আসবার ট্রুথফুলনেস, সত্যবাদিতা, এটা একটা গুণ। আমরা আগেই বলছি যে সকল বস্তু হচ্ছে স্পর্শ করা যায় না, অনুভব করা যায়, তাহলে ট্রুথফুলনেস একটা গুণ, এটাকেও আমরা কি করতে পারি না? স্পর্শ করতে পারি না। ঠিক আছে, এটা যদি হয় তাহলে আমরা এগুলাকে বলবো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? আচ্ছা, এ পর্যন্ত আমাদের সকলেরই বিভিন্ন গাইডগুলোতে, বইগুলোতে, বিভিন্ন পাবলিকেশনে এ পর্যন্ত খুব সুন্দরভাবেই দেওয়া থাকে, কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের পরীক্ষার মার্ক কি এখান থেকে আসে? না, আমাদের পরীক্ষার মার্ক কিন্তু ওই নাউন কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ লেখো, এটা থেকে আসে না। তাহলে নাউন আমাদের হচ্ছে পার্টস স্পিচ থেকে পরীক্ষায় মার্ক কিভাবে আসে? পার্টস স্পিচ থেকে পরীক্ষায় মার্ক আসে এভাবে। হ্যাঁ, পার্টস স্পিচ থেকে পরীক্ষায় আমাদের মার্ক আসে এই যে 1 নাম্বার আমাদের আর লাগবে হচ্ছে আইডেন্টিফিকেশন। আইডেন্টিফিকেশন শব্দের অর্থ কি? আইডেন্টিফিকেশন শব্দের অর্থ হলো চেনার উপায়। 2 আমাদেরকে যেটা লাগবে সেটা হলো পজিশন, অর্থাৎ এটা কোন পার্টস অফ স্পিচের পজিশন। এই যে পজিশন, যে পার্টস অফ স্পিচটাকে আমি ইউজ করতেছি বা আলোচনা করতেছি, এটার জায়গাটা কোথায়, অবস্থানটা কোথায়, একটা বাক্যে কোথায় এটা ব্যবহৃত হয়। 3 আমাদেরকে যেটা লাগবে সেটা হলো ইন্টারচেঞ্জ। এটা 3 আমাদেরকে যেটা লাগবে সেটা হলো ইন্টারচেঞ্জ। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের যতগুলা নামি দামি পাবলিকেশন আছে, কোনো পাবলিকেশনগুলোতেই আমাদের এই 3টা আইটেম পার্টস অফ স্পিচ থেকে আমরা যে 3টা অংশ আমাদের মার্ক পাওয়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সে অংশটুকু আমাদের আলোচনা করা থাকে না, বলে দেওয়াও থাকে না এবং ক্লিয়ার করে দেওয়া থাকে না। কাজেই এটা আমাদের খুব গুরুত্বের সাথে আমাদেরকে শিখতে হবে। কি? 1 নাম্বার আইডেন্টিফিকেশন, এগুলো থেকেই মার্ক আসবে। পজিশন মানে এটার অবস্থানটা কোথায়। 3 হচ্ছে এটার ইন্টারচেঞ্জ, মানে হয়তো বা নাউনে আছে তোমাকে ভার্বে লাগবে, তাহলে এটাকে এই যে নাউনটা
থেকে তুমি ভার্বে নিয়ে যাবা, এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ। বুঝে গেছে? আচ্ছা চলো তাহলে এই আমি আবারও বলছি, এই যে নাউন কাকে বলে কিংবা পার্শ্ব স্পিচ যে 8 প্রকার আছে, এই 8 প্রকার নাউনের মধ্যে কাকে বলে, কত প্রকার, উদাহরণ সহ লেখো। এটা কিন্তু তোমার পরীক্ষায় 1 মার্কও কমন দিবে না। তোমার জ্ঞান অর্জনের জন্য, জানার জন্য, এটাকে ফিল করার জন্য অবশ্যই তুমি এটা জানতে পারো, কিন্তু মার্ক পাওয়ার জন্য তুমি ওই যে তোমাকে একটু আগেই বললাম যে আমাদের গ্যাপ ফিলিং উইথ ক্লুজ, তারপরে হলো রাইট ফর্ম অফ ভার্ব, সার্ভিস প্রিফিক্স, তারপর হচ্ছে প্রিপজিশন থেকে যে আমরা মার্কগুলো পাবো, এই কাকে বলে কত প্রকার থেকে পাবো না, এই 3টা থেকে পাবো। 1 হলো আইডেন্টিফিকেশন, 2 পজিশন, 3 ইন্টারচেঞ্জ। চলো আমরা এই 3টা জিনিস খুব ভালো করে আমরা শিখে নিব। চলো আচ্ছা, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি, আচ্ছা এখানে নাউনের সম্পর্কে কিছু কথা বলা ছিল। আচ্ছা নাউনের পজিশন সম্পর্কেই যেহেতু কথা আসতেছে, তাহলে একটা কিছু কিছু গুরুত্বপূর্ণ একটা স্ট্রাকচার আছে পার্সোনাল স্পিচের। কি সেটা? আমরা জানি একটা আর্টিকেলের পরে যদি হচ্ছে আমাদের, আচ্ছা আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, এটা একটু মাথায় রাখবো আমরা সকলেই। এই কালারটা ফুটতেছে কিনা, আমি একটু লাল কালার নেই, লাল কালার নিলে বেশি ভালো ফুটবে। আচ্ছা অথবা পিঙ্ক নেওয়া যেতে পারে। আচ্ছা চলো তাহলে এই যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, তাহলে সে একটা ওয়ার্ড ডেফিনেটলি নাউন হবে। হ্যাঁ আচ্ছা, আর্টিকেলের পরে যদি 2টা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে অ্যাডজেক্টিভ আর পরেরটা হবে নাউন। হ্যাঁ আর যদি এই আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, তাহলে আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড থাকে, তাহলে প্রথমটা হবে অ্যাডভার্ব, তারপরটা হবে অ্যাডজেক্টিভ, তারপরটা হবে নাউন। ঠিক আছে? আচ্ছা যেমন এক্সাম্পল দেখি, এখানে বলছে, এখানে একটা এক্সাম্পল বলছে যে দিস ইজ দ্য গো অফ ওয়ার্ল্ড। হ্যাঁ আচ্ছা এখানে বলো দেখি, আমরা সারা জীবন পড়ে আসছি, গো মানে যাওয়া, গো মানে কি যাওয়া। হ্যাঁ তাহলে গো একটা কি ভার্ব, তাহলে এখানে কি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে? না, এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহৃত হয়নি। এখানে ব্যবহৃত হয়েছে, দেখো তুমি একটু আইডেন্টিফিকেশন পজিশন দিয়ে চেনার চেষ্টা করো যে আসলে এটা জায়গাটা কোথায় এবং কোথায় ব্যবহৃত হয়েছে, পজিশনটা চেনার চেষ্টা করো। দেখো দা ছিল একটা আর্টিকেলের পরে অফ আছে একটা প্রিপজিশন, তাহলে এটা আলাদা একটা পার্টস অফ স্পিচ, আর দা হচ্ছে একটা আর্টিকেল, তাহলে আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে? একটা। তাহলে এইখানে আর্টিকেলের পরে মাত্রই পড়লাম, আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা হয়ে যাবে নাউন। তার মানে এই গোটা আমার ভার্ব না, এই গোটা নাউন। সারা জীবন পড়ে আসছি গো মানে যাওয়া, কিন্তু এইখানে গো আসে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। এর অর্থ হলো এটাই পৃথিবীর প্রথা আর নিয়ম। বুঝে গেছে? এটাই খুবই গুরুত্বপূর্ণ। যদি ইংরেজি ভাষা এবং গ্রামার তুমি যদি বুঝতে চাও, তাহলে এই একটা বিষয় তোমাকে খুবই সতর্কতার সাথে মাথায় রাখতে হবে। আরো যদি কয়েকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল দেখি, বলছে এই যে এখানে এটা বলছিল হি ইজ এ জাস্টিস অফ দ্য হাই কোর্ট। দেখো এখানে এ ছিল একটা আর্টিকেল আর অফ হচ্ছে একটা প্রিপজিশন, তাহলে মাঝে একটা ওয়ার্ড, তাহলে ডেফিনেটলি জাস্টিস এটা কি হবে? নাউন হবে। আবার এখানে দা আবার একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পরে দেখো 2টা ওয়ার্ড আছে, তাহলে কোর্ট আছে, হাই আছে, তাহলে দ্বিতীয়টা হবে নাউন, প্রথমটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে হাই একটা অ্যাডজেক্টিভ আর নাউন হচ্ছে কোর্ট হচ্ছে একটা নাউন। ঠিক আছে? এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে যে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা নাউন হয়, আর্টিকেলের পরে 2টা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, আর্টিকেলের পরে যদি 3টা ওয়ার্ড থাকে তাহলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ এবং নাউন হয়। ঠিক আছে চলো আমরা এর পরেরটাতে চলে যাই। আচ্ছা এবার আসো, ওই যে তোমাকে বলছিলাম 3টা জিনিস লাগবে, কি কি লাগবে বলছিলাম তোমাকে নাউনের আইডেন্টিফিকেশন লাগবে, শুধু নাউন না, প্রত্যেকটা পার্সনের আইডেন্টিফিকেশন লাগবে, চেনার উপায় লাগবে, তোমার পজিশন এটা কোথায় কোথায় ব্যবহৃত হয় সেটা তোমাকে জানতে হবে। 3 এর হচ্ছে ইন্টারচেঞ্জ, কিভাবে রূপান্তর করে সেটা তোমাকে জানতে হবে। তাহলে চলো আমরা প্রথমে এই যে নাউন চেনার উপায়, অর্থাৎ এটাই হলো আমাদের আইডেন্টিফিকেশন। ঠিক আছে? এটাই হলো আমাদের আইডেন্টিফিকেশন। আচ্ছা তাহলে এই নাউন চেনার উপায় কি? তুমি নাউন চেনার উপায়, এই কয়েকটা জিনিস যদি তোমার কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা ডেফিনেটলি নাউন হবে। কোনো ওয়ার্ডের শেষে, শুরুতে, কোথাও যদি থাকে তাহলে ডেফিনেটলি সেটা নাউন হবে। কি কি সেগুলা? তাহলে আমার সাথে বলবো, আমার সাথেই তোমরা একটু বলার চেষ্টা করো। প্রথমটা হলো শন, হ্যাঁ, তারপরে নেজ, ডম, হুট, শিপ, ম্যান, চার, ইজম, আইটিওয়াই, টিওয়াই, ওয়াই, ইআর, ওআর, টিএসটিএলসি, মানে এই কয়েকটা জিনিস যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে সেটা ডেফিনেটলি নাউন হবে। তোমাকে এটা মুখস্থ রাখতে হবে, এভাবে মুখস্থ রাখবা ছন্দটা মুখস্থ রাখবা এইভাবে যে শন, ডম, নেস, হুট, শিপ, ম্যান, চার, ইজম, আইটিওয়াই, টিওয়াই, ওয়াই, টিএসটি
এল সি, এই কয়েকটা জিনিস যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তাহলে তুমি বুঝবা যে সেটা হচ্ছে নাউন, দেখে চেনার উপায়। আচ্ছা, আমি গ্যারান্টি দিতে পারি মোর দেন 95% নাউন তোমার এই একটা ছন্দ দিয়েই তুমি দেখেই চিনতে পারবা। হ্যাঁ, আচ্ছা, তাহলে এইগুলার একটু উদাহরণ দেই। যেমন হচ্ছে শনের উদাহরণ ছিল, SION ছিল, তাহলে শন থাকলে যেমন হচ্ছে ডিসিশন, তাহলে এটা কি হবে? নাউন হবে। আচ্ছা, রিভিশন কি হবে? নাউন হবে। আবার TION যদি থাকে এটার উচ্চারণ শন হয়, যেমন এডুকেশন নাউন, ইনফরমেশন নাউন, ঠিক আছে। নেস যেমন হ্যাপিনেস, হ্যাঁ নাউন। কাইন্ডনেস নাউন, কেন? কারণ সবার শেষে এন আছে। ডম ফ্রিডম, হ্যাঁ কিংডম, এগুলো হবে নাউন। হুড যেমন চাইল্ডহুড, ব্রাদারহুড, এটা নাউন হবে। শিপ যেমন ফ্রেন্ডশিপ, লিডারশিপ, এগুলো হবে নাউন। মেন্ট যেমন হচ্ছে ডেভেলপমেন্ট, হ্যাঁ ইমপ্রুভমেন্ট, এগুলো নাউন হবে। চার যেমন নেচার, কালচার, ফার্নিচার, এগুলো কি হবে? নাউন হবে। আচ্ছা, ইজম যেমন হচ্ছে প্যাট্রিয়টিজম, হ্যাঁ ট্যুরিজম, অপটিমিজম, ফেমিনিজম, এগুলো কি হবে? নাউন হবে। আচ্ছা, ITY যেমন এবিলিটি, অনেস্টি, তারপরে বলতে পারি রিয়েলিটি, কি হবে? এগুলা হচ্ছে নাউন হবে। TY থাকলে আবার হচ্ছে এই যে দেখো সেফটি, লয়ালিটি, এগুলা হচ্ছে নাউন হবে। ওয়াই থাকলে যেমন বিউটি, TY আছে এটাতে যদিও বা অনেস্টি। আচ্ছা, আমি বলে দিচ্ছি ডিসকভারি হবে। এটা একটু ওই যে শেষে দুইটাতেই TY আছে, এটা আগেরটাতেই আমি তোমাকে লিখে দিচ্ছি, সেটা হচ্ছে ডিসকভারি। এই যে দেখো ওয়াই ছিল, তাহলে এটা নাউন হবে। ইয়ার যেমন টিচার, উইন্টার, এগুলো কি হবে? নাউন হবে। হ্যাঁ, ওয়ার যেমন অ্যাক্টর, ডক্টর, এগুলো নাউন। TH যেমন গ্রোথ, ওয়ার্মথ, হ্যাঁ তারপরে বলতে পারো এই যে টি দিয়ে কি কি বলতে পারো? গিফট, রেজাল্ট, হ্যাঁ এল রিফিউজাল, অ্যাপ্রুভাল। আচ্ছা, এগুলা নাউন। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা বিষয় আছে, যদি ভার্ব প্লাস এল থাকে তাহলে সেটা নাউন হয়। খুবই সতর্কতার সাথে পড়বা। ভার্ব প্লাস এল থাকলে নাউন হয়, আর যদি নাউন প্লাস এল থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। বুঝাইতে পারছি কথাটা? এল থাকলে কিন্তু নাউনও হয়, অ্যাডজেক্টিভও হয়। কখন নাউন হবে? যখন দেখবা যে ভার্বের সাথে এল আছে তখন বুঝবা এটা নাউন, আর যখন দেখবা নাউনের সাথে এল আছে তখন বুঝবা এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা, এরপরে সি থাকলেও কি হয়? আমাদের নাউন হয়। যেমন ডিফারেন্স, হ্যাঁ ইম্পর্টেন্স, এগুলো কি হবে? এগুলো হবে নাউন। বুঝে গেছে? ওকে, চলো এবার আমরা হচ্ছে নাউন চেনার উপায় হয়ে গেছে। এবার নাউনের পজিশন, মানে কোথায় নাউন ব্যবহৃত হয় কোথায় কোথায়, আমরা এটা একটু দেখি। হ্যাঁ, আচ্ছা, প্রথমে বলা আছে আমাদের সাবজেক্ট এবং অবজেক্ট হিসাবে আমরা হচ্ছে নাউনকে ব্যবহার করি। 1 নাম্বার পজিশন, মানে যে জায়গাটা সাবজেক্ট কোথায় থাকে? সাবজেক্ট শুরুতে থাকে। আচ্ছা, সাবজেক্টের পরে হেল্পিং ভার্ব থাকে কিংবা ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তাহলে এই সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় কে বসতে পারে? বলো কে বসতে পারে? নাউন বসতে পারে। আচ্ছা, এরপর আর্টিকেলের পরে, ওই যে মাত্র বললাম আর্টিকেল পরে একটা ওয়ার্ড হলে নাউন, দুটো ওয়ার্ড হলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তিনটা ওয়ার্ড হলে অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন থাকবে। ঠিক আছে? আচ্ছা, প্রিপজিশনের পরে কে বসে? নাউন বসে। পসেসিভ মানে যেগুলা হলো ওই যে আমরা পার্সনে যে 3 নম্বর অবস্থাটা পড়ছি, পার্সনের কয়টা অবস্থা হয়? 3টা। একটা হলো সাবজেক্টিভ, একটা হলো অবজেক্টিভ, একটা হলো পসেসিভ। যেমন আই, মি, মাই, এই 3 নাম্বারটাকে বলা হয় পসেসিভ। দে, দেম, দেয়ারটাকে বলা হয় পসেসিভ। বুঝে গেছে? তাহলে এই পসেসিভ গুলোর পরে অবশ্যই কি বসবে? একটা হচ্ছে নাউন বসবে। অ্যাডজেক্টিভের ওই যে তুমি বলছিলা আর্টিকেলের পরে দুইটা ওয়ার্ড থাকলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তাহলে অ্যাডজেক্টিভের পরে কে বসতেছে? অ্যাডজেক্টিভের পরে অবশ্যই নাউন বসতেছে। ডেমনস্ট্রেটিভ মানে এটা একটা প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হলো হাত দিয়ে কোনো কিছু নির্দেশ করা বোঝায়। যেমন দিস, দ্যাট, দেস, দস, এইটা, ওইটা, এগুলা, ওইগুলা, এই 4টা, এটাকে বলে ডেমনস্ট্রেটিভ। এই ডেমনস্ট্রেটিভের পরে অবশ্যই কি হবে? নাউন হবে। হ্যাঁ, কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বা পরিমাপক নির্দেশ করে যেগুলা, যেমন হচ্ছে এনি, মেনি, সাম, ফিউ, এভরি, অল, জিরো, নো, এগুলো হলো কোয়ান্টিফায়ার। হ্যাঁ, আচ্ছা, অ্যাপোজিশন হলো একই ব্যক্তি বা বস্তু সম্পর্কে একাধিক তথ্য দেওয়া, এগুলাকে বলা হয় অ্যাপোজিশন। বুঝে গেছে? আচ্ছা, চলো তাহলে এবার আমরা কিছু এক্সাম্পলও দেখে নিই সাথে সাথে। এই যে দেখো, বলছিল শি ওয়াজ এ বিউটি ইন হার ইয়থ, সে তার যৌবনকালে খুবই সুন্দর ছিল। দেখো এই যে দেখো এখানে হার আছে, দেখতে পাইছো? একটু অন্য কালি নেই। আচ্ছা, এই যে এখানে দেখো হার ছিল, দেখতে পাইছো? আচ্ছা, হার, তাহলে হারকে একটা পজিটিভ বললাম। শি, হার, 3 নম্বর অবস্থা। তাহলে হার একটা পজিটিভের পরে কে বসবে বলো? এই যে তোমাকে বলছিলাম পজিটিভের পরে নাউন বসে, তাহলে ইও দিছে, এটা হবে একটা নাউন। বুঝা গেছে? আবার চেনার উপায় থেকে বলছিলাম, এই যে দেখো টিএইচ থাকলে কি হয়? নাউন হয়। আচ্ছা,
তাহলে এই যে এ ছিল একটা আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে কি হয়? নাউন হয়, কারণ ইন তো প্রিপজিশন। আবারও দেখো টি ওয়াই আছে, তার মানে এটা নাউন। বুঝে গেছে? আচ্ছা, এরপরে আসো এটা দেখি একটু। শি ট্রাইড টু বেটার হার অলরেডি বেটার স্কোর। আচ্ছা দেখো দেখি, শি একটা সাবজেক্ট, ট্রাইড একটা ভার্ব। আচ্ছা, টু বেটার এটা হচ্ছে ইনফিনিটিভ নন ফাইনাইট ভার্ব। হার দেখো দেখি, এই যে হার দেখছো। আচ্ছা, হার কি? হার হলো একটা পসেসিভ। পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে কি হবে? নাউন হবে। কিন্তু এখানে কি একটা ওয়ার্ড আছে? দেখো দেখি, অলরেডি আছে, বেটার আছে, স্কোর আছে, তিনটা আছে। তো তুমি যে মাত্রই বললা যে পসেসিভের পরে কে বসে? নাউন বসে। পসেসিভের পরে যদি নাউন বসে, তাহলে নাউনের আগে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে কে বসতে পারে? অ্যাডভার্ব। কোন সূত্রে? ওই যে তুমি এই যে এখানে দেখছিলা, এই যে এখানে যে দেখছিলা যে এই যে নাউন, একটা ওয়ার্ড থাকলে নাউন হয়, নাউনের আগে কে বসতে পারে? অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভের আগে কে বসতে পারে? অ্যাডভার্ব বসতে পারে। তাহলে এই সূত্রে যেহেতু তোমার হচ্ছে পসেসিভ, এখানে হার একটা পসেসিভ আছে, তাহলে পসেসিভ, তোমার পসেসিভের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হতো, কিন্তু ওয়ার্ড যেহেতু তিনটা আছে, তাহলে 3 নাম্বারটা হবে আমার নাউন। নাউনের আগেরটা হবে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভের আগেরটা হবে আমার অ্যাডভার্ব। কথাটা কি বুঝাইতে পারছি? চিনতে পারতেছো? নাউনের ব্যবহারগুলো বুঝতে পারতেছো? আচ্ছা দেখো, এরপরে যদি বলা হয়, তাহলে এগুলা তোমরা বাদবাকিগুলো একটু, এই এক্সাম্পলগুলো একটু তোমরা নিজেরাই বাড়ি কাজ করবা, করলে তোমরা বুঝতে পারবা। ঠিক আছে? আচ্ছা চলে যাই, এরপরে চলে যাই হচ্ছে আমরা ভার্বে, ভার্ব ইন ডিটেইলস। হ্যাঁ, আচ্ছা তাহলে ভার্ব ইন ডিটেইলসে আমরা দেখছি যে এখানে ভার্ব কাকে বলা হয়? কোনো কিছু হওয়া বা করাকে ভার্ব বলা হয়, এটা আমরা জানি। আচ্ছা, ভার্ব প্রধানত কত প্রকার? 2 প্রকার। একটা হলো ফাইনাইট, একটা হলো নন ফাইনাইট। ফাইনাইট মানে সমাপিকা, যেটাতে মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাবে। হ্যাঁ, আর নন ফাইনাইট মনের ভাব একা একাই, সে মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না, বা একা একাই কোনো কাজকে সম্পূর্ণ করতে পারে না। ঠিক আছে? আচ্ছা, ফাইনাইট তাহলে মনের ভাবটাকে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারবে। আচ্ছা, এই ফাইনাইটটা ছিল 2 প্রকার। ফাইনাইটটা কত প্রকার ছিল? এই ফাইনাইট ছিল 2 প্রকার। হ্যাঁ, এই যে একটা হলো প্রিন্সিপাল, অর্থাৎ এর নিজস্ব অর্থ আছে। আরেকটা হলো অক্সিলারি। অক্সিলারি এদের নিজস্ব অর্থ নাই। যেমন এক্সাম্পল যদি বলি, এই যে প্রিন্সিপাল অর্থ কি বলছিলাম? নিজস্ব অর্থ আছে, এর নিজস্ব অর্থ আছে। ইট এর নিজস্ব অর্থ আছে। স্পিক মানে কথা বলা। ঠিক আছে? কথা বলা, এটা হচ্ছে তোমার হচ্ছে নিজস্ব অর্থ আছে। আর অক্সিলারি কথা, অক্সিলারি ভার্বে দেখো দেখি, এদের নিজস্ব অর্থ নাই। এক্সাম্পল দেখি, হি মানে সে, রাইট মানে লেখা, রাইটিং মানে লেখা, এ লেটার মানে একটি চিঠি। তাহলে হি ইজ রাইটিং এ লেটার, এখানে সে একটি চিঠি লিখতেছে। আচ্ছা, তাহলে হি মানে সে, রাইট মানে লেখা, এ লেটার মানে চিঠি। তাহলে এখানে ইজের কি আলাদা করে কোনো অর্থ আছে? নাই। যদি এরকম আলাদা করে যদি কোনো অর্থ না থাকে, সেগুলোকে বলবো আমরা অক্সিলারি ভার্ব। কথাটা কি বুঝতে পারছি? প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। প্রিন্সিপাল ভার্বে নিজস্ব অর্থ আছে, অক্সিলারি নিজস্ব অর্থ নেই। আচ্ছা, এই প্রিন্সিপালটাও আবার 2 প্রকার। প্রিন্সিপালটাও 2 প্রকার। কি কি? একটা হলো ট্রানজিটিভ, একটা হলো ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ কোনটা? যেটাতে অবজেক্ট থাকবে। ট্রানজিটিভ কোনটা? যেটাতে অবজেক্ট থাকবে। যেমন হি মেক্স, সে বানায়। সে বানায় দিয়ে যদি আমি ছেড়ে দিই আর যদি কিছু না বলি, তাহলে কি আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাবে, বা কাজটা কি সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে? সে বানায়। কি বানায়? চেয়ার, টেবিল, খাতা, কলম, বই, ভিডিও, কি বানায়? বানাচ্ছেটা কি বলতে হবে। তখন বলতে হবে হি মেক্স বাস্কেট, সে আসলে ঝুড়ি বানায়। হ্যাঁ, এবার আমার মনের ভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পাচ্ছে। ঠিক আছে? তাহলে ট্রানজিটিভ কোনটাকে বলবা? ট্রানজিটিভ বলবো আমি হচ্ছে যেটাতে অবজেক্ট থাকবে। ইনট্রানজিটিভ কোনটা? যেটাতে হচ্ছে অবজেক্ট থাকবে না। যেমন এক্সাম্পল, আই স্লিপ, আমি ঘুমাই। কি ঘুমাই? কেন ঘুমাই? কখন ঘুমাই? এটা কি বলার প্রয়োজন আছে? আই স্লিপ, আমি ঘুমাই, আমার মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পাইছে। অর্থাৎ এগুলাতে কি নাই? অবজেক্ট নাই। যদি অবজেক্ট না থাকে, সেটাকে আমরা কি বলবো? অবশ্যই ইনট্রানজিটিভ বলবো। কথাটা কি বুঝতে পারছি? ওকে, চলো এবার পরেরটাতে যাই। এবার আসো অক্সিলারিতে। হ্যাঁ, অক্সিলারি নিজস্ব অর্থ নেই, আগেই বলছি। এটাও 2 প্রকার। একটা হলো প্রাইমারি আর একটা হলো মডাল। হ্যাঁ, প্রাইমারি বলার কারণ কি? প্রাইমারি বলার কারণ হলো এরা থেকে থেকে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হইতে পারে। প্রাইমারি বলার কারণ কি? এগুলার এই যে প্রাইমারি বলার কারণ হচ্ছে এরা থেকে থেকে মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। আর আরেকটা কাজ হলো এদেরকে নেগেটিভ অর্থ, এরা নেগেটিভ অর্থ গঠনে কি করে? সাহায্য করে। এরা নেগেটিভ অর্থ গঠনে সাহায্য করে। যেমন আমি যদি বলি আমি করি, এর ইংরেজি আই ডু। কিন্তু তোমাকে যদি বলি যে আমি করি না, ইংরেজি করো, তখন তুমি বলবা না যে আই নট ডু, এটা বলবা যে আই ডু এর নেগেটিভ হলো আই নট ডু। না, এটা না। কি হবে তাহলে? আই ডু নট, এটাও না। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আই ডোন্ট
ডু, এই যে নেগেটিভ অর্থ প্রকাশ করার জন্য এই প্রাইমারি ভার্বগুলোকে আমাদের, এই প্রাইমারি অক্সিলারি ভার্বগুলোকে আমাদের প্রয়োজন হয়। ঠিক আছে, আচ্ছা আবার থেকে থেকে একটা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এগুলোর মধ্যে কি কি আছে একটু জেনে নেই। প্রথমে হচ্ছে ডু ভার্বগুলা হচ্ছে প্রাইমারি, এরপরে বি ভার্বগুলা, এরপরে হলো হ্যাভ ভার্বগুলা, এই তিনটা হচ্ছে হেল্পিং ভার্ব তোমার হচ্ছে এই প্রাইমারি গুলোর মধ্যে পড়ে। হ্যাঁ, তো এগুলা প্রথম কাজ কি, এরা থেকে এরা হচ্ছে নেগেটিভ অর্থ গঠনে সাহায্য করে। এরা কি করে, এরা হচ্ছে নেগেটিভ অর্থ গঠনে সাহায্য করে। আর দ্বিতীয় হলো এরা নেগেটিভ অর্থ গঠনে সাহায্য করে। আর দ্বিতীয় হলো এরা মেইন ভার্ব হিসেবে ব্যবহৃত হতে পারে থেকে থেকে। হ্যাঁ, আচ্ছা মডেল ভার্ব কোনগুলা? মডেল ভার্ব হলো যেগুলা ভার্বের মাত্রা প্রকাশ করে। হ্যাঁ, যেমন হলো ক্যান, কুড, মে, মাইট, শেল, শুড, উইল, উড, ought to, মাস্ট, এগুলা হলো মডেল ভার্ব। বুঝে গেছে? আচ্ছা চলো এরপরে চলে যাই। নন ফাইনাইট আমাদের শেষ হয়ে গেছে, এবার নন ফাইনাইট অসমাপিকা। এগুলো কি মনে বা সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। হ্যাঁ, এগুলা তিন প্রকার। একটা হলো জিরান্ট, জিরান্ট বা এটা জিরান্ট কাকে বলবো? ভার্বনের সাথে আইএনজি, কিন্তু শর্ত মনে রাখবা এটা নাউন হিসেবে ব্যবহৃত হবে। কি হিসেবে ব্যবহৃত হবে? নাউন হিসেবে। ভার্বনের সাথে আইএনজি কিন্তু ব্যবহৃত হবে নাউন হিসেবে এবং নাউনের জায়গায়। আচ্ছা এরপর আসবে পার্টিসিপল। পার্টিসিপল কয় প্রকার? পার্টিসিপল হলো তিন প্রকার। এটা হলো একটা প্রেজেন্ট পার্টিসিপল, একটা পাস্ট পার্টিসিপল, একটা হলো পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল কোনটা? ভার্বনের সাথে আইএনজি। কোনটা? ভার্বনের সাথে আইএনজি, কিন্তু ব্যবহৃত হবে, মাথায় রাখবা এর আগেটাও ভার্বনের সাথে আইএনজি ছিল, এটাও ভার্বনের সাথে আইএনজি, কিন্তু এটা ব্যবহৃত হয়েছিল নাউন হিসেবে। আর প্রেজেন্ট পার্টিসিপল যেটা, সেটা ব্যবহৃত হবে হয় ভার্ব হিসেবে নতুবা অ্যাডজেক্টিভ হিসেবে। এটা মাথায় রাখবা, চেঞ্জ, এটা পার্থক্য। এটাতে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, বুঝতেই পারে না স্যার জিরান্ট এবং পার্টিসিপলের মধ্যে পার্থক্যটা কোথায়? দুটাতেই তো ভার্বনের সাথে আইএনজি। পার্থক্য হলো এই জায়গায় যে ভার্বনের সাথে আইএনজি হয় যদি সেটা নাউনের কাজ করে তাহলে সেটা জিরান্ট, আর যদি ভার্বনের সাথে আইএনজি হয় সেটা যদি ভার্ব অথবা অ্যাডজেক্টিভের কাজ করে তাহলে সেটা হবে প্রেজেন্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল কোনটা? যে ভার্ব থ্রি ফর্ম যে বসাই ওটা। পারফেক্ট পার্টিসিপল কোনটা? হ্যাভিং প্লাস ভি থ্রি বসাবা। আর ইনফিনিটিভ এটা আমাদের বাচ্চাকাল থেকে জানি আমরা, টু প্লাস ভার্ব ওয়ান। ঠিক আছে, এই হলো ভার্বের ক্লাসিফিকেশন। কিন্তু এই ভার্বের ক্লাসিফিকেশনগুলো আমাদেরকে গ্রামারগুলো বোঝার জন্য, জানার জন্য প্রয়োজন হয়। কিন্তু এগুলো থেকে কি আমি মার্ক পাই? তোমাকে কি বলবে যে এটা কি ট্রানজিটিভ ভার্ব নাকি ইনট্রানজিটিভ ভার্ব? বলবে না। তোমাকে কি বলবে যে হচ্ছে ভার্বের হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্বের উদাহরণ দাও, এক্সাম্পল সহ। কাকে বলে ট্রানজিটিভ ভার্ব? উদাহরণ সহ একটা হচ্ছে লিখো বা উদাহরণ দাও, এভাবে বলবে তোমাকে? বলবে না। তাহলে আমাদের কাজে আসবে কোনটা? মার্ক আসবে কোথা থেকে? মার্ক আসবে এই যে ভার্ব চেনার উপায়, অর্থাৎ আইডেন্টিফিকেশন থেকে। আচ্ছা একটু ভুল গেছে বানানটা, আমি একটু ঠিক করে দেই। আচ্ছা মার্ক আসবে আইডেন্টিফিকেশন, IDENTIFICATION। আচ্ছা এই যে আইডেন্টিফিকেশন থেকে আমাদের হচ্ছে মার্ক আসবে। তাহলে ভার্ব তুমি চিনবা কিভাবে? এক হলো পূর্বে, পূর্বে যে কোনো ওয়ার্ডের পূর্বে যদি ইএন, হ্যাঁ, বি, ডি, তারপর আরো একটা আছে সেটা হলো আরই, এই কয়েকটা জিনিস যদি তুমি কোনো ওয়ার্ডের পূর্বে পাও তাহলে সেটাকে ভার্ব হিসেবে চিনবা। আর পরে যদি থাকে আইএসি, আইজেটি, এফওয়াইটি, যদি এগুলা থাকে তাহলে তোমরা সেটাকে হচ্ছে ভার্ব হিসেবে চিহ্নিত করবা। যেমন এক্সাম্পল যদি বলি, একটা ওয়ার্ড ছিল ডেঞ্জার। আচ্ছা বলো তো এই ডেঞ্জার ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচ? কোন পার্টস অফ স্পিচ বলো? এই ডেঞ্জার এই ওয়ার্ডটা কিন্তু ইয়ার থাকার কারণে এটা কিন্তু নাউন, কিন্তু আমি চাচ্ছি এটা নাউনে রাখবো না। ওই যে ইন্টারচেঞ্জটাতে আসতেছি, মানে নাউনে আসে কিন্তু তোমাকে নাউন লাগবে না। যদি এরকম হয়, আমি চাচ্ছি যে এটাকে আমি ভার্ব বানাবো, তাহলে তুমি শুরুতে কি করে যুক্ত করে দিবা? ইএন যুক্ত করে দিবে, তাহলে হয়ে যাবে এন্ডেঞ্জার। এন্ডেঞ্জার মানে বিপদাপন্ন করা বা হওয়া। হ্যাঁ, আচ্ছা তারপরে যদি বলি বি, ফ্রেন্ড, একটা ওয়ার্ড ছিল ফ্রেন্ড। ফ্রেন্ড কোন পার্টস অফ স্পিচ? নাউন। কিন্তু আমার নাউন প্রয়োজন নাই রে ভাই, আমাকে কি লাগবে? ভার্ব লাগবে। চেঞ্জ করতে হবে, আমাকে ইন্টারচেঞ্জ করতে হবে। তাহলে তুমি কি করবা? এই ফ্রেন্ডের সামনে বি যুক্ত করে দিবা, বি ফ্রেন্ড। এই যে বি থাকলে কি হয়? ভার্ব হয়। আর একটা ওয়ার্ড ছিল ফ্রেশ, এই যে ফ্রেশ, ফ্রেশ যদি ওয়ার্ড থাকে তাহলে ফ্রেশটা কি? কারণ এটা অ্যাডজেক্টিভ। কেমন, সতেজ, কেমন উত্তর যেটা পাওয়া যায় সেটাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তাহলে কেমন, সতেজ, তাহলে এটা কি হবে? এটা অ্যাডজেক্টিভ। কিন্তু আমি চাচ্ছি অ্যাডজেক্টিভ লাগবে না, আমাকে লাগবে ভার্ব লাগবে। তাহলে আমি কি করব? তাহলে এর আগে আর ই যুক্ত করে দিব রিফ্রেশ। বুঝা গেছে? এই যে দেখো ইএন থাকার কারণে, বি থাকার কারণে, আর ই থাকার কারণে, এই যে দেখো এই কয়েকটা ওয়ার্ড কিন্তু ভার্ব হয়ে গেছে। আর পরে যদি হয় তাহলে আরেকটু দেখি, পরে যদি হয় পরে কি কি? যেমন হচ্ছে একটা ওয়ার্ড ছিল পপুলার। হ্যাঁ, তো আমি চাচ্ছি পপুলার কি? কেমন, বিখ্যাত, এটা অ্যাডজেক্টিভ। আচ্ছা তাহলে পপুলার বিখ্যাত, তাহলে অ্যাডজেক্টিভ যদি হয় তাহলে আপনি অ্যাডজেক্টিভের দরকার নেই, আমার প্রয়োজন হলো এখন ভার্বের। তাহলে তুমি কি করে দিবা? পপুলারের সাথে আইজেড ই যুক্ত করে দিবা।
পপুলারাইজ বিখ্যাতকরণ করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে হলো FY, যেমন একটা ওয়ার্ড ছিল মডিফিকেশন। আচ্ছা, মডিফিকেশন এটা কিসে আছে? নাউনে আছে। কি দেখে বুঝলাম? TION ছিল, কারণ এটা আমরা নাউনের ব্যবহারে পড়ে আসছি অলরেডি, যে মডিফিকেশন। হ্যাঁ, তাহলে এই মডিফিকেশন থেকে আমি মডিফিকেশন চাচ্ছি না, আমার নাউন চাচ্ছি না, আমি চাচ্ছি যে আমি এটাকে ভার্ব বানাবো। তখন তুমি কি লিখবে? তখন লিখবা MODIFY, মডিফাই। বুঝে গেছে? আচ্ছা, এরপরে লাস্ট হচ্ছে কি টি, যেমন হচ্ছে আমরা যদি বলি মোটিভেশন, আরো একটা ওয়ার্ড ছিল মোটিভেশন। আচ্ছা, দেখতে পাচ্ছ অসুবিধা হচ্ছে কি? দেখতে পাওয়ার কথা। আচ্ছা, মোটিভেশন যদি হয়, তাহলে আমি মোটিভেশন চাচ্ছি না, আমি চাচ্ছি এটাকে ভার্ব বানাইতে। তাহলে আমি কি করব? তাহলে আমি কে MOTIVATE, এই যে টি যুক্ত করে ভার্ব করে দিব। কথাটা কি বুঝাইতে পারছি? এটাকে বলা হয় ইন্টারচেঞ্জ। এতক্ষণ ধরে ইন্টারচেঞ্জটা বুঝাইনি, কারণ ভার্বের অপেক্ষা করছিলাম। ভার্বে আসলে আমরা এখানে ইন্টারচেঞ্জটা খুব ভালো করে এখানে দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসবো হচ্ছে আমাদের ভার্বের ব্যবহার। ভার্বের ব্যবহার অর্থাৎ এই ব্যবহার মানে এটা পজিশন। হ্যাঁ, ব্যবহার মানে POSITION, হ্যাঁ, পজিশন। আচ্ছা, তো ভার্বের পজিশন আমরা একটা কমন স্ট্রাকচার কি জানি? প্রথমে জানি যে একটা সেন্টেন্সের প্রথমে থাকে সাবজেক্ট, এরপরে থাকে হেল্পিং ভার্ব, এরপরে কি থাকে? ভার্ব। হ্যাঁ, এরপরে থাকবে অবজেক্ট, তারপরে কি থাকবে? এরপরে থাকবে এক্সট্রাকশন। এটা আমরা জানি কি জানি না বলো? এটা হচ্ছে একটা সেন্টেন্সের কমন স্ট্রাকচার। তাহলে প্রথমে যে তুমি এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি, তারপরে হেল্পিং ভার্ব দেখতে পাচ্ছি, তারপরে ভার্ব দেখতে পাচ্ছি। আচ্ছা, তোমরা বলো তো ভার্বটাকে তুমি আসলে দেখতে পাচ্ছ কোথায় কোথায়? এই ভার্বটাকে এই যে এখানে দেখতে পাচ্ছি, তাহলে ভার্ব কার কার পরে দেখতে পাচ্ছ? এক, হেল্পিং ভার্বের পরে দেখতে পাচ্ছ তুমি ভার্বটাকে, ঠিক আছে। আচ্ছা, এখন সব ক্ষেত্রে কি হেল্পিং ভার্ব থাকে? সব বাক্যে কি হেল্পিং ভার্ব থাকে? এটা কি বাধ্যতামূলক যে হেল্পিং ভার্ব থাকতেই হবে বাক্যের মধ্যে? না, সবসময় তো হেল্পিং ভার্ব থাকে না। তাহলে যদি হেল্পিং ভার্ব না থাকে, তাহলে তুমি কোথায় পাচ্ছ ভার্বটা? এই সাবজেক্টের পরে পাচ্ছ। তাহলে ভার্বের পজিশন দুই জায়গায়, একটা হলো সাবজেক্টের পরে, হ্যাঁ, দ্বিতীয় হলো হেল্পিং ভার্বের পরে। আচ্ছা, তাহলে এই দিয়ে আমাদের ভার্বের পজিশন এবং আইডেন্টিফিকেশন ক্লিয়ার হয়ে গেল। আজকে অলরেডি আমাদের ক্লাসের ডিউরেশন 30 মিনিট পার হয়ে গেছে। আমরা আরো একটি পার্ট করব। এর পরের পার্টটুকুতে আমরা হচ্ছে অ্যাডভার্ব এবং এজিটিভ এই দুইটা নিয়ে আলোচনা করব, এবং তার পরের পার্টটুকুতে আমরা প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন নিয়ে আলোচনা করব। অর্থাৎ আমাদের এই পার্টস অফ স্পিচ, এই ওয়ান শট ক্লাসগুলো টোটাল 3টা পার্ট হবে। প্রথম পার্টটা আজকে আমরা নিয়ে নিলাম। তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমরা আজকে শুধু এই ক্লাসটি দেখলেই হবে না, তোমরা যেভাবে আমি তোমাকে পড়াইলাম এই বিষয়গুলো নোট করে নিয়ে খুব সুন্দর করে তুমি ছন্দগুলা, পজিশনগুলা এবং আইডেন্টিফিকেশনগুলো মনে রাখার জন্য তুমি মুখস্থ করে ফেলতে পারো, কিংবা বারবার লিখতে পারো, তাহলে তোমার মনে থাকবে। এবং যদি মনে থাকে তাহলেই তুমি তোমার এই যে আজকের ক্লাসের অর্জিত যে জ্ঞানটা, এটা তুমি তোমার বাস্তব ক্ষেত্রে যখন তুমি গ্যাপ ফিলিং ক্লুজ করবা, সার্ভিস রিভিউজ করবা, হয়তো বা অন্য কোনো আইটেম করবা, তখন তুমি কাজে লাগাইতে পারবা। তাহলে শুধু ক্লাস দেখলেই হবে না, অবশ্যই তোমাকে ক্লাসটা পরিপূর্ণভাবে এর যে হোমওয়ার্কগুলো থাকবে, কাজগুলো থাকবে, এগুলো তুমি ভালোভাবে করবা। ঠিক আছে, ধন্যবাদ। আজকে এ পর্যন্তই শেষ করছি, দেখা হবে পার্ট 2-তে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।